আমাদের এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষের পা এখনো পর্যন্ত পড়েনি। মানুষ এখনো জানে না পৃথিবীতে ঠিক কত ধরনের প্রাণীদের বসবাস। আজকের এই মুভিতে আমরা ঠিক এরকমই একটি আইল্যান্ড দেখতে যাচ্ছি যেখানে আজ পর্যন্ত খুব অল্প মানুষের পাই সেখানে পড়েছে, যেটা পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন একটা জায়গা। এখানেই এমন এমন প্রাণীদের বসবাস যেটা আজ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি। ঠিক সেখানেই আমেরিকান একটি সামরিক দল তাদের মিশনের উদ্দেশ্যে ভেসে যায়। তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি এটাই ছিল তাদের শেষ মিশন? সেই সবকিছুই দেখব আজকের এই মুভিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভি শুরুতেই আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাকে দেখানো হয়, যেখানে আমরা দুটো যুদ্ধ বিমানকে একটি আইল্যান্ডের উপরে বিধ্বস্ত অবস্থায় দেখি। দুজনেই কোনো রকমে বাইরে বেরিয়ে আসে, তবে কিছুক্ষণের মধ্যেই তারা আবারও একে অপরের উপর হামলা চালায় এবং দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এরকমই একটা সময় তারা যখন একে অপরকে প্রায় মেরেই ফেলবে, তখনই তারা অনেক বড় একটি অদ্ভুত প্রাণীকে সেখানে দেখে, যার নাম হচ্ছে কং। তারা কংকে দেখে একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। আর এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। পরবর্তীতে আমরা জিওলজিস্টের একটি এক্সপার্ট টিমকে দেখি, যাদের হেড হচ্ছে বিল নামের একজন সায়েন্টিস্ট। বিল তার এক সহকর্মীকে নিয়ে মেয়রের সাথে দেখা করার জন্য আসে। তাদের কথা বলার মাধ্যমে আমরা এটা জানতে পারি বিল বেশ কয়েক বছর ধরে একটি দ্বীপের উপরে গবেষণা করছে, যেখানে অদ্ভুত এবং বড় বড় প্রাণীদের বসবাস। তবে তাদের এখন ওই দ্বীপটার মধ্যে গিয়ে গবেষণা চালানোর জন্য বেশ বড় একটা ফান্ডের প্রয়োজন। অন্যদিকে প্রশাসনের সাহায্যেরও। এই জন্য বিল মেয়রের সাহায্য চাচ্ছে। বিল মেয়রকে জানায়, আমি যে দ্বীপটার কথা বলছি সেখানে অদ্ভুত এবং বড় বড় প্রাণীদের বসবাস। পৃথিবীর মানুষ এখনো ওটার বিষয়ে কিছুই জানতে পারেনি। এই জন্য এখন আমাদের উচিত হবে সর্বপ্রথম আমরাই সেখানে যাই এবং ওই পুরো দ্বীপটাকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। কিন্তু মেয়র তার কথায় খুব একটা আশা খুঁজে পায় না, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না পৃথিবীতে আদৌ এরকম কোনো জায়গা আছে কিনা। এই জন্য সে বিলকে সরাসরি মানা করে দেয়। কিন্তু বিল তাকে জানায়, আমার জানা মতে রাশিয়ার বেশ কয়েকজন গবেষক আমাদের মতোই দ্বীপটাকে তাদের দখলে নিতে চায়, এমনকি সরকারও সেটা করতে চাইছে। এই জন্য আমার কাছে মনে হয় আপনার আরও একবার ভেবে দেখা উচিত। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে মেয়র তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই বিল একটি সামরিক টিম গঠন করে ফেলে, যেখানে আমরা বেশ কয়েকজন দক্ষ অফিসার এবং একজন প্রফেশনাল ফটোগ্রাফারকেও দেখি, যার নাম হচ্ছে মেসন, যে এই পুরো মিশনটাকে রেকর্ড করবে। পরবর্তীতে আমরা তাদেরকে একটি সিক্রেট মিটিং করতে দেখি, যেখানে তারা সবাইকে মিশনটা সম্পর্কে জানায় এবং যদি কেউ টিম থেকে আলাদা হয়ে যায় তাদেরকে ঠিক কোথায় এসে দেখা করতে হবে। পরবর্তীতে আমরা সবাইকে জাহাজের মধ্যে দেখি, যেখানে তারা দ্বীপটার উদ্দেশ্যে যাচ্ছে। তবে মাঝপথে যাওয়ার পরই তাদের সামনে বড় একটি বিপদ এসে হাজির হয়। দ্বীপটার একেবারেই কাছাকাছি বিশাল আকারের একটি ঝড়। তারা চাইলেও কোনোভাবে জাহাজটাকে ঝড়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবে না। তখন ক্যাপ্টেন বিলকে জানায়, আমাদেরকে এখানেই অবস্থান করতে হবে, কারণ আমরা কোনোভাবেই ঝড়টাকে অতিক্রম করতে পারবো না। তখন বিল সবাইকে জানায়, আমরা সরাসরি হেলিকপ্টার নিয়ে সেখানে যাব এবং কিছুক্ষণের মধ্যেই তারা হেলিকপ্টার নিয়ে সোজা ঝড়টার মধ্য দিয়ে গিয়ে যায়। ঝড়টা এতটাই বড় এবং ভয়ানক ছিল তারা প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এবং দেখতে দেখতে সবগুলো হেলিকপ্টারই দ্বীপটার মধ্যে চলে যায়। তারা যখন দ্বীপটার উপর দিয়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে একজন সায়েন্টিস্ট তাদেরকে জানায়, ওই প্রাণীগুলো হয়তোবা মাটির নিচে বসবাস করে। এই জন্য সে সবাইকে বোম্বিং করার জন্য নির্দেশনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সবগুলো হেলিকপ্টার থেকে লাগাতার মিসাইল নিক্ষেপ করা হয়। এতে করে পুরো জঙ্গলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকল প্রাণীগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরই মধ্যে আমরা বেশ কয়েকটি বড় বড় গাছকে সোজা হেলিকপ্টারের দিকে ছুটে আসতে দেখি, ফলে বেশ কয়েকটি হেলিকপ্টার সেখানেই ধ্বংস হয়ে যায়। আর এভাবেই আমরা আবারও কংকে সেখানে দেখি। যেহেতু বোম্বিং এর কারণে সেখানে বহু প্রাণীরা মারা গিয়েছে, কং এগুলোকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। অন্যদিকে মেজর কংকে দেখে প্রচন্ড পরিমাণে ঘাবড়ে ওঠে এবং তার সৈন্যদেরকে বলে তার উপরে সর্বোচ্চ দিয়ে হামলা করার জন্য। একদিকে তারা আইল্যান্ডের বড় ধরনের ক্ষতি করে ফেলেছে, এখন আবার কং এর উপরেও হামলা করছে। কং এগুলোকে দেখে
প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং এক এক করে সবগুলো হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। যেহেতু তারা কংয়ের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, এই জন্য মেজর পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দুটো টিম হয়ে কোনো রকমের সেফ প্লেসে চলে আসে, যেখানকার একটি টিম ছিল মেজরের সাথে এবং অপর টিমটি গাইড ম্যাক্সের সাথে। ম্যাক্সের টিমে মেন্সকেও আমরা সেখানে দেখি। যেহেতু এই হামলাটার ফলে মেজরের বেশ কয়েকজন সদস্য মারা যায়, এই জন্য সে প্রচন্ড পরিমাণে রাগান্বিত হয় এবং বিলকে বলে, তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? তখন বিল মেজরকে জানায়, আসলে এখানে যেই প্রাণীগুলো বসবাস করে এটার বিষয়ে পৃথিবীর মানুষ এখনো কিছু জানে না। বেশ কয়েক বছর আগে আমি আমার কিছু বন্ধুদের সাথে একটি বোটে করে এই দ্বীপটার কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই কিছু অদ্ভুত প্রাণীরা আচমকা এসে হামলা চালায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো বোটটাকে পানির নিচে তলিয়ে নিয়ে যায়। পুরো জাহাজটার মধ্যে শুধুমাত্র আমি একা বেঁচে ফিরতে পারি এবং আমি যখন এই ঘটনাটা সবাইকে বলতে আরম্ভ করি, তখন কেউ আমার কথা একদমই বিশ্বাস করতে চায়নি। ওরা আমাকে পাগল বলতে আরম্ভ করে। সেই থেকে আমি সিদ্ধান্ত নেই, কোনো না কোনো একদিন নিশ্চয়ই আমি আবারও এখানে আসব এবং আমি এখানকার আসল রহস্যটা পুরো পৃথিবীর সামনে তুলে ধরব, যে এই দ্বীপটার মধ্যেই এমন এমন প্রাণীদের বসবাস যেটা আজ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারেনি। অন্যদিকে এখানে যে প্রাণীগুলো রয়েছে এরা আমাদেরকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, এই জন্য আমাদের উচিত তার আগেই ওদেরকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসা। কিছুক্ষণের মধ্যেই মেজর জানতে পারে তাদের টিমেরই একজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেজর তখন দ্রুত তাকে খোঁজার জন্য বেরিয়ে যায়, কিন্তু তারা যখন একটি বাঁধঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই আমরা একজন সৈন্যকে দেখি যে পানি খাওয়ার জন্য দাঁড়ায়। সে যখন পানি খাচ্ছিল, ঠিক তখনই তার মুখের ভেতর দিয়ে আস্ত একটি বাঁশ এপাশ ওপাশ হয়ে যায়, যেটা দেখে সেখানে থাকা সবাই একেবারে হতভম্ব হয়ে যায়। তারা যখন উপরের দিকে তাকায়, তখনই আমরা সেখানে একটি বড় ধরনের মাকড়সাকে দেখি, যেটা পুরো বাঁধঝাড়ের উপরে বাসা তৈরি করে রেখেছে। মেজররা কিছু বুঝে ওঠার আগেই মাকড়সাটি সোজা তাদের উপর হামলা করে দেয়। মেজররাও তখন পাল্টা হামলা করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই মেজর মাকড়সাটাকে সেখানেই শেষ করে দেয় এবং আবারও সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা ওই হারিয়ে যাওয়া সৈন্যকে দেখি, যে একটি নদীর সামনে দাঁড়ানো, কিন্তু তখনই সে কংকে সেখানে দেখে। কং যখন পানির মধ্য দিয়ে যায়, তখনই আমরা একটি অক্টোপাসকে দেখি, যেটা কংয়ের উপরে অতর্কিত হামলা করে, কিন্তু অক্টোপাসটি কংকে কোনো রকম ক্ষতি করতে পারে না। উল্টো কিছুক্ষণের মধ্যেই কং অক্টোপাসটিকে হারিয়ে দেয় এবং তাকে জীবিত চিবিয়ে খেতে শুরু করে। সৈন্যটি এগুলো দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। অন্যদিকে জেমসরা যখন একটি নদীর পাড় দিয়ে যাচ্ছিল, তখনই তারা অদ্ভুত একটি প্রাণীকে সেখানে দেখে এবং কিছুক্ষণের মধ্যেই তারা এটা বুঝতে পারে এটা বৃহৎ একটি মহিষ। প্রথম দিকে তারা কিছুটা ভয় পেয়ে গেলেও জেমস তাদেরকে জানায়, তোমরা একদমই নড়াচড়া করবে না এবং কোনো রকম হামলা করবে না। আমাদেরকে আগে এটা বুঝতে হবে ও কি সত্যি আমাদেরকে হামলা করতে চায় কিনা। তার সন্দেহটাই সত্যি হয়। মহিষটি তাদেরকে কোনো রকম ক্ষতি করে না। মহিষটি সোজা নিজের মতো করে চলে যায়। জেমসরা এভাবেই যখন কিছুটা সামনের দিকে এগোয়, তখনই আমরা বেশ কয়েকজন আদিবাসীকে দেখি, যারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে আদিবাসীরা জেমসদেরকে কিছু করার আগেই সেখানে আমরা এমন একজনকে দেখি যে ইংরেজিতে কথা বলতে পারে, আর এখান থেকে আমরা এটা বুঝতে পারি সে আর অন্য কেউ নয়, বরং মুভির শুরুতে আমরা যেই দুজন সৈন্যকে দেখেছিলাম সে তাদেরই মধ্যে একজন। লোকটি জেমসদের কাছে তার বিষয়ে সবকিছু খুলে বলে এবং এমন একটি কাবিলার মধ্যে নিয়ে যায় যেখানে এই আইল্যান্ডের সকল রহস্য লুকানো। তারা যখন কাবিলাটার মধ্যে পৌঁছায়, তখন লোকটি তাদেরকে জানায়, বহু বছর আগে আমি এখানে একটি প্লেন ক্র্যাশের মাধ্যমে এসে পড়ি। আমার সাথে আমার এক শত্রুপক্ষের লোক এখানে এসে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা এটা রিয়েলাইজ করতে পারি এটা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা এবং এখানেই আমরা একসাথে থাকতে আরম্ভ করি। তবে বেশ কয়েক বছর আগে আমার ওই শত্রুপক্ষের লোকটি এখানকারই একটি ভয়ানক প্রাণীর আক্রমণের শিকার হয় এবং তার একটি ভয়ানক মৃত্যু ঘটে। লোকটি তাদেরকে আরো জানায় এই প্রাণীগুলো বহু বছর ধরেই মাটির নিচে বসবাস করছিল। অন্যদিক দিয়ে এরা কংকে একদমই সহ্য করতে পারে না। কংই হচ্ছে এদের সব থেকে বড় শত্রু। অন্যদিকে কং এই প্রাণীগুলোর হাত থেকে পুরো আইল্যান্ডটাকে রক্ষা করতে চায়। দুর্ভাগ্যবশত তোমরা এখানে যে বম্বিংগুলো করেছো, ফলে ওই প্রাণীগুলো আবারও উপরে উঠে এসেছে। মানে পুরো জঙ্গলটাই এখন
মহাবিপদের মধ্যে পড়ে গিয়েছে এবং কংই হচ্ছে একমাত্র যে আমাদেরকে বাঁচাতে পারে। যদি কংয়ের কিছু হয়ে যায় আমরা একজনও বেঁচে থাকতে পারবো না। জেমস তখন লোকটিকে তাদের দ্বিতীয় লোকেশন সম্পর্কে জানায় এবং তাদেরকে বলে আমাদেরকে এখন দ্রুত সেখানে যেতে হবে এবং আমি নিশ্চয়ই মেজরের সাথে কথা বলবো। সৈন্যটি তখন জেমসকে জানায় তোমরা যে লোকেশনটার কথা বলছো পায়ে হেঁটে তোমরা কোনোভাবেই সেখানে যেতে পারবে না। আমি তোমাদেরকে একটি বোটের ব্যবস্থা করে দিচ্ছি, তবে বোটটি চলাচলের জন্য একদমই উপযোগী না। জেমসরা যখন ওই বোটটিকে রিপেয়ারিং করছিল তখন মেন্স একটি মহিষকে দেখে যেটা একটি হেলিকপ্টারের নিচে চাপা পড়েছে। সে অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবেই মহিষটাকে বের করতে পারে না। অন্যদিকে মহিষটাও একেবারে দুর্বল হয়ে গিয়েছিল, তার গায়ে এতটাও শক্তি ছিল না সে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা কনকে সেখানে দেখি যে ওই হেলিকপ্টারটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মেন্স প্রথম দিকে কিছুটা ভয় পেয়ে গেলেও পরক্ষণে সে এটা বুঝতে পারে যে প্রাণীদেরকে রক্ষা করতে পারে সে কখনোই মানুষদের উপর হামলা করবে না। কং মেন্সকে কোনো রকম ক্ষতি করে না, বরং নিজের মতো করে চলে যায়। অন্যদিকে আমরা ওই হারিয়ে যাওয়া সৈন্যটিকে দেখি যে জঙ্গলের মধ্যে একটি গাছের উপরে বসা। সে যখন বিশ্রাম নিচ্ছিল তখনই সে এটা বুঝতে পারে সে এতক্ষণ যেটাকে গাছের গুড়ি মনে করছিল সেটাও একটি প্রাণী। সৈন্যটি ওই প্রাণীটাকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। তবে সে কিছুক্ষণের মধ্যে এটা বুঝতে পারে প্রাণীটি তার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে না, তবে সে কোনো একটা কিছুর থেকে ভয়ে পালানোর চেষ্টা করছে। সৈন্যটি কিছু বুঝে ওঠার আগেই একটি ভয়ানক প্রাণী তাকে সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে আমরা মেজরদেরকে দেখি যারা এখনো প্রস্তুত সামনের দিকে যাওয়ার জন্য। এদিকে জেমসরাও সম্পূর্ণ রেডি। ওই বয়স্ক সৈন্যটি যখন আদিবাসীদেরকে ছেড়ে জেমসদের সাথে যাচ্ছিল আদিবাসীরা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ এত বছর তারা এটার জন্য অপেক্ষা করছিল। কিন্তু জেমসরা যখন বোটটাকে নিয়ে কিছুটা সামনের দিকে যেতে থাকে তখনই কিছু বড় বড় পাখিরা এসে হামলা চালায়। পাখিগুলো তাদের মধ্যে একজনকে সোজা উপরের দিকে উঠিয়ে নিয়ে যায়। জেমসরা অনেকভাবে চেষ্টা করার পরেও তারা পাখিগুলোর কোনো রকম ক্ষতি করতে পারে না, উল্টো পাখিগুলোই ওই লোকটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। জেমসরা এগুলোকে দেখে কোনো রকমে জঙ্গলের মধ্যে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা জেনারেলের টিমটাকে দেখে। মেজর তখন জেমসকে হারিয়ে যাওয়া সৈন্য সম্পর্কে জানায়। মেজর তাকে জানায় আমরা ওকে যেভাবেই হোক না কেন খুঁজে বের করব, এই জন্য আমরা এখন পূর্ব দিকটাতে যাব। তখন সৈন্যটি মেজরকে জানায় আমাদেরকে ওই দিকটাতে যাওয়া একদমই উচিত হবে না, কারণ ওটাই হচ্ছে এখানকার সব থেকে ভয়ানক এরিয়া। কিন্তু মেজর তাকে জানায় আমরা অবশ্যই ওই দিকটাতে যাব। কিছুক্ষণের মধ্যেই তারা এমন একটি এরিয়ার মধ্যে যায় যেখানে অসংখ্য বড় বড় কঙ্কাল এবং পুরো এরিয়াটাই বিষাক্ত গ্যাস দ্বারা বিস্তৃত। কিন্তু অসাবধানতাবশত তাদের মধ্যে একজন সিগারেট জ্বালিয়ে ফেলে। সিগারেটটা যখনই সেখানকার মাটির সংস্পর্শে আসে পুরো এরিয়াটার মধ্যেই জোরালো ব্লাস্ট শুরু হয়, আর এই বিস্ফোরণের ফলে আশেপাশে থাকা ওই প্রাণীগুলো আবারও বাইরে বেরিয়ে আসে এবং সবার উপরে ভয়াবহ একটি হামলা চালায়। সৈন্যরাও পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। এরকমই একটা পর্যায়ে সেখানকারই একটি প্রাণীর মুখ থেকে ওই হারিয়ে যাওয়া সৈন্যের লকেটটা বাইরে বেরিয়ে আসে। জেমস লকেটটাকে দেখে এটা ভালোভাবেই বুঝতে পারে তারা যাকে এখানে খোঁজার জন্য এসেছে সে আর পৃথিবীতে নেই। অন্যদিকে তারা এখান থেকে কোনোভাবেই বাইরের দিকে যেতে পারছিল না, পুরো এরিয়াটাই বিষাক্ত গ্যাস দ্বারা ঘেরা। তবে মেজরের বুদ্ধির কারণে এবারের মতো তারা বেঁচে যায়। তারা ওই প্রাণীগুলোর উপরে আগুন দিয়ে হামলা করতে শুরু করে এবং এক এক করে সবগুলো প্রাণীকে মেরে ফেলে। পরবর্তীতে জেমস জেনারেলের সাথে দেখা করার জন্য যায়। জেমস তাকে জানায় আমরা এখানে যাকে খোঁজার জন্য এসেছি সে আর এই পৃথিবীতে নেই, কারণ আমি তার লকেটটাকে খুঁজে পেয়েছি যেটা এখানকারই একটি প্রাণীর মুখ থেকে বেরিয়েছে। মেজর লকেটটাকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সবাইকে বলতে থাকে এই সব কিছু কংয়ের জন্য হয়েছে, এই জন্য আমি ওকে কোনোভাবেই ছেড়ে দেব না। বৃদ্ধ সৈন্য এগুলোকে শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এমনকি জেমসের সদস্যরাও সবাই জেনারেলকে এটা বলতে থাকে এসবের মধ্যে কংয়ের কোনো হাত নেই, বরং কংই সবাইকে রক্ষা করছে। যদি আমরা কংকে মেরে দেই তাহলে আমরা এখান থেকে একজনও বেঁচে ফিরতে পারবো না। ওই প্রাণীগুলো সবাইকে মেরে ফেলবে, কারণ কংই হচ্ছে একমাত্র আমাদের রক্ষক। কিন্তু মেজর তাদের কথায় একদমই পাত্তা দেয় না, কারণ তার সিদ্ধান্তই হচ্ছে সে যেভাবেই হোক না কেন
কংকে শেষ করে ফেলবে। যেহেতু তাদের হাতে আর কোনো অপশনই ছিল না, এই জন্য জেমস মেজরকে জানায়, আপনি আপনার টিম নিয়ে সামনের দিকে চলে যান এবং আমি আমার টিমটাকে নিয়ে বোটে গিয়ে অপেক্ষা করতে থাকি। এভাবেই তারা আবারও দুটো টিমে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে আমরা জেমস এবং মেন্সকে একটি পাহাড়ের উপরে বসা অবস্থায় দেখি। ঠিক তখনই কং সেখানে আসে। মেন্স তার হাতটাকে কংয়ের দিকে বাড়িয়ে দেয়, কংও তার মাথাটাকে সামনের দিকে নিয়ে আসে। আর এভাবেই জেমস এবং মিশন এটা ভালোভাবে বুঝতে পারে কং মোটেও কোনো খারাপ প্রাণী না, বরং তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে জঙ্গলটাকে রক্ষা করা। অন্যদিকে আমরা মেজরকে দেখি যে তার সৈন্যদেরকে নিয়ে অনেক বড় একটি এরিয়ার মধ্যে বিশাল বিশাল বোম্বিং ঘটায়। কিছুক্ষণের মধ্যেই কংও সেখানে চলে আসে। যেহেতু অনেক বড় একটি এরিয়া ধ্বংস হয়ে গিয়েছে, এই জন্য কং প্রচন্ড পরিমাণে রেগে যায়। কং যখন আগুনগুলোকে নেভানোর চেষ্টা করে, ধোয়ার কারণে সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারে না এবং কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। মেজর তখন তার সৈন্যদেরকে কংয়ের উপরে বোম্বিং করার জন্য বলে। তারা যখন কংয়ের দিকে বোম্বিং করতেই যাবে, তখনই আমরা জেমস এবং মেসনকে সেখানে দেখি, যারা মেজরকে জানায় কংয়ের জন্যই এখনো আমরা জীবিত, কারণ কংয়ের যদি কিছু হয়ে যায় ওই প্রাণীগুলো সরাসরি আমাদের উপর হামলা করবে এবং এখানে থাকা সবাইকে শেষ করে ফেলবে। কিন্তু মেজর তাদেরকে জানায়, যদি এরকম কোনো প্রাণী থাকে তাহলে এরা আমাদের জন্য বড় ধরনের হুমকির কারণ হবে। এই জন্য আমি চাই একে এখানেই শেষ করে ফেলতে। জেমসের অনেকক্ষণ বোঝানোর পরে মেজরও এটা বুঝতে পারে কং আসলে ভালো একটা প্রাণী। তারা যখনই বন্দুকটাকে নিচের দিকে নামায়, তখনই আমরা ওই প্রাণীগুলোর মধ্যে সব থেকে বড় প্রাণীটাকে দেখি যে সরাসরি তাদের দিকে আসছে। ঠিক তখনই কংয়েরও জ্ঞান ফিরে আসে এবং কং এবং ওই প্রাণীটার মধ্যে ভয়াবহ একটি ফাইট শুরু হয়, যেটা রাত থেকে সকাল পর্যন্ত চলতে থাকে। একদিকে কোন ওই প্রাণীটার সাথে ফাইট করছিল, অন্যদিকে আমরা সেনাবাহিনীদেরকে দেখি যারা ওই প্রাণীটার উপরে লাগাতার ফায়ার করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রাণীটা মেজরের দিকে হামলা করার জন্য যায়। অন্যদিকে আমরা কংকে দেখি যে একটি চেনের মধ্যে আটকে গিয়েছে। প্রাণীটা যখনই তাদের দিকে আসছিল, তখনই আমরা একজন সেনাবাহিনীকে দেখি যে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে তার শরীরের মধ্যে অনেকগুলো বোমা সেট করে রাখে, যাতে যখনই প্রাণীটা তাকে গিলে ফেলবে, এই সবগুলো বোমা তার পেটের মধ্যে গিয়ে ফাটবে এবং প্রাণীটাও এখানেই শেষ হয়ে যাবে। তবে এখানে আমরা ওই প্রাণীটাকে দেখি যেটা এতটাই বুদ্ধিমান, সে আগে থেকেই জানতে পারে এটা নিশ্চয়ই কোনো একটা ফাঁদ। এই জন্য সে ওই সৈন্যটাকে লেজ দিয়ে সোজা দূরে ছুঁড়ে মারে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। প্রাণীটা যখনই আবারও কিছুটা সামনের দিকে যায়, তখনই কং এসে তাকে আটকায় এবং আবারও ফাইট করতে শুরু করে। অন্যদিকে আমরা মেন্সকে দেখি যে একেবারেই পাহাড়ের চূড়ায় উঠে যায় এবং ফ্লেয়ার গান ছুঁড়ে মারে, যাতে জাহাজে থাকা বাকি সৈন্যরা তাদের আসল লোকেশনটা জানতে পারে। যেহেতু কং এবং এই প্রাণীটা পাশেই ফাইট করছিল, মেন্স তখন পাহাড় থেকে সোজা পানির মধ্যে গিয়ে পড়ে এবং ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা কংকে দেখি যে এখানকার ধ্বংসযজ্ঞ দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই জন্য সে তার সর্বোচ্চ দিয়ে লড়াই করতে শুরু করে এবং কয়েক মিনিটের মধ্যেই সে ওই প্রাণীটার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং পরবর্তীতে মেন্সকেও কোনো রকমে বাঁচায়। আর এভাবেই সবাই আবারও নিজেদের দেশে ফিরে আসে। পরবর্তীতে আমরা ওই বৃদ্ধ সৈন্যকে দেখি যে এত বছর পরে আবারও তার বাড়িতে ফিরে আসে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।